বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠদান করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হয়েছে। আমরা গত ক্লাসে অগস্ট কোঁৎ সম্পর্কে জেনেছিলাম। অগস্ট কোঁতের জন্ম বা তার জীবন বৃত্তান্ত জেনেছিলাম, সাথে ত্রয়স্তরের সূত্র জেনেছিলাম। আজকে আমরা জানব অগস্ট কোঁতের দৃষ্টবাদ সম্পর্কে। এই দৃষ্টবাদের আগেই বলি যে সমাজবিজ্ঞানে দৃষ্টবাদ অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল অগস্ট কোঁতের এই বিজ্ঞানটি। এই ত্রয়স্তরের সাথে সাথেই দৃষ্টবাদের প্রবর্তক ছিল হচ্ছে অগস্ট কোঁৎ। অগস্ট কোঁৎ আসলে চিন্তা করেছিলেন যে প্রত্যেকটা বিষয়ের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ হওয়ার দরকার, অর্থাৎ সমাজবিজ্ঞানকে তিনি যে বিজ্ঞান হিসেবে অভিভূত করেছিলেন তার জন্য পিছনেই ছিল দৃষ্টিবাদের এই যে বৈজ্ঞানিক রূপ ধারণ করা। অর্থাৎ তিনি চেয়েছিলেন প্রত্যেকটি সম্পর্ককে, প্রত্যেকটি বিষয়কে বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করতে। এজন্যই তিনি কিন্তু পর্যবেক্ষণ, নিরীক্ষণ বা তুলনামূলক পদ্ধতিগুলো ব্যবহার করেছিলেন। তিনি মনে করেছিলেন যে মানুষ আসলে প্রকৃতভাবেই একটু যুক্তিবাদী কম, অর্থাৎ মানুষকে যুক্তি তর্ক দিয়ে কম বুঝতে চায়, কিন্তু প্রতিটা বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বিষয়কেই এইভাবে যুক্তি দিয়েই বোঝাতে হয়। এভাবেই কিন্তু তিনি দৃষ্টবাদের সৃষ্টি করেছিলেন। দৃষ্টবাদের কিছু নিয়ম বা বৈশিষ্ট্য আছে, একটা ছক আছে, যেটা তোমাদের আমি লাইভ ক্লাসে বলেছিলাম, তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আমি আরও একটু কিছু বলবো এই দৃষ্টবাদ সম্পর্কে। আমরা জেনে নিই পাঠ্য বইয়ের আলোকে দৃষ্টবাদ সম্পর্কে কি আছে। দৃষ্টবাদী দর্শনের মৌল উদ্দেশ্য হলো মানব সমাজ পরিবর্তনের অপরিবর্তনীয় সূত্র আবিষ্কার করে সমাজকে কিভাবে স্থিতিশীল ও গতিশীল এবং সুসংগঠিত করে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়, এটাই হচ্ছে মূলত অগস্ট কোঁৎ বলতে চাচ্ছেন। অগস্ট কোঁতের দৃষ্টবাদের মৌল উপাদান নিম্নরূপ। এই যে মৌল উপাদান কিন্তু তোমাদের বইয়ে অনেকগুলো আছে, কিছু আমরা পড়েছি বইয়ের, তোমাদের অনেকেই বলেছে যে মিস এই কিছু আমাদের নাই, তোমাদের আমি সংগ্রহ করতে বলেছি, বা এখান থেকেও তোমরা এগুলো লিখে নিতে পারো। দেখো, প্রথমে যেটা আছে, দৃষ্টবাদ দৃশ্যমান বাস্তব ঘটনার সাথে অতিমাত্রায় সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত। অর্থাৎ দৃষ্টবাদের যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা অবশ্যই কি থাকবে, তোমার দৃশ্যমান থাকবে, বাস্তব থাকবে, একটি ঘটনার সাথে আর একটি ঘটনার সম্পর্ক থাকবে। এরপরে দেখো আছে দৃষ্টবাদ বিজ্ঞানসম্মত দর্শন। অর্থাৎ দৃষ্টবাদ কি করে, প্রত্যেকটা বিষয়কে বিজ্ঞান ভিত্তিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। দৃষ্টবাদ অস্পষ্ট জ্ঞান নয়, বরং যথাযথ ও সুনির্দিষ্ট জ্ঞানই দৃষ্টিবাদের মুখ্য বিষয়। অর্থাৎ দৃষ্টবাদে কি আছে, দৃষ্টবাদটাই কি, অর্থাৎ বিজ্ঞান, আর বিজ্ঞানের জ্ঞানগুলো কিন্তু স্পষ্ট, অর্থাৎ কোনো অস্পষ্ট বা কাল্পনিক কোনো ধারণার উপরে দৃষ্টবাদ গড়ে ওঠে না। দৃষ্টবাদ তখনই হবে যেটা বাস্তবসম্মত হবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে দেখা যাবে, বিশ্লেষণ করা যাবে। এরপরে দেখো আছে দৃষ্টবাদ একাধারে বিজ্ঞান আবার নৈতিকতার ভাবেও ধর্ম। অর্থাৎ বিজ্ঞানের মতোই ধর্মের সাথে মিল রেখে দৃষ্টবাদকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। দৃষ্টবাদ সর্বজনীন দর্শন, কারণ এখানে ব্যক্তিকেন্দ্রিকতা নয়, বরং পরার্থপরতাপূর্ণ। অর্থাৎ কি হচ্ছে, দৃষ্টবাদের সাথে সবসময় কি হবে, ব্যক্তিকেন্দ্রিকতার সাথে না, একটা সাথে আর একটার সম্পর্ক থাকবে। যেমন বিজ্ঞান কি একজনের জন্য নয়, বিজ্ঞান যে ব্যবহার হবে এটা কিন্তু সকলের জন্য সমান হবে। আমরা একজন ব্যক্তির জন্য এক ধরনের বিজ্ঞান হবে বা এক ধরনের চিন্তা ভাবনা হবে সেটা নয়, অবশ্যই এটা এককেন্দ্রিক নয়, বহুতান্ত্রিক অর্থাৎ গোষ্ঠীগত একটি চিন্তার একটা বিকাশ এখানে ঘটবে। এটাই হচ্ছে দৃষ্টবাদ। এইখান দেখো অগস্ট কোঁৎ কি করেছেন, দৃষ্টিবাদকে তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করেছেন, যথা কি বিজ্ঞান সময়ের দর্শন, আর বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র, সাথে হচ্ছে দৃষ্টবাদী রাজনীতি। অর্থাৎ দেখো তিনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দৃষ্টিবাদের ভিতরে চলে এসেছে অগস্ট কোঁৎ। যেমন কি বলা হচ্ছে, বিজ্ঞান সময়ের দর্শন, বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র আর দৃষ্টবাদী রাজনীতি, তিনটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে উঠে এসেছে।
অগস্ট বিজ্ঞানের এই যে দৃষ্টবাদী আলোচনা করেছেন, এটার সাথে সাথে বিজ্ঞানের উচ্চক্রম নিয়েও আলোচনা করেছেন। অর্থাৎ তিনি দেখিয়েছিলেন, তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন কিভাবে যে ত্রয়স্তরের সূত্রের মধ্য দিয়ে অপরিবর্তিত থেকে কিভাবে একটা সমাজ প্রগতির দিকে এগিয়ে যায়, এটাই তিনি কিন্তু দৃষ্টিবাদের মধ্য দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। এখানে কি বলা হচ্ছে, তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন সেটা কিন্তু প্রাকৃতিক জ্ঞানগুলোকে সামনে নিয়ে, যে প্রাকৃতিক যে জ্ঞান সেটার বৈজ্ঞানিক রূপকে সামনে নিয়েই কিন্তু এই দৃষ্টবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সমাজবিজ্ঞান যে প্রয়োজন, সমাজবিজ্ঞান অধ্যয়ন করা প্রয়োজন, এটাও তিনি কিন্তু বলেছেন। তিনি বলেছেন বিজ্ঞানের যে রানী, সকল বিজ্ঞানের রানী, সকল বিজ্ঞানের রানী হিসেবে সমাজবিজ্ঞানকে তিনি কিন্তু আখ্যায়িত করেছিলেন। তিনি সবসময় বলেছেন কোনো কিছুই আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বুঝবো না, প্রমাণের সাথে বুঝবো। অর্থাৎ প্রত্যেকটার পিছনে যে হবে সেটা অবশ্যই যুক্তি নির্ভর তথ্য হতে হবে। কোনো কিছুই সহজে বিশ্বাস করা না, প্রত্যেকটা বিষয়ে বৈজ্ঞানিক রূপ দিতে হবে। অর্থাৎ অগস্ট কোত এভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, প্রত্যেকটা জ্ঞান তখনই বিজ্ঞান হবে যখন বৈজ্ঞানিক পদ্ধতি মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, একটি জ্ঞান তখনই জ্ঞান হবে যখন সেই বিজ্ঞানটা কেমন হবে, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করা হবে। যেমন প্রথম যে জ্ঞান ছিল কেমন, যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন কেমন ছিল, যে আকাশ বাতাস চন্দ্র সূর্য যে সৃষ্টি হয়েছে তখনই মানুষের জ্ঞান ছিল কিন্তু একটা খুব সীমিত পর্যায়ের জ্ঞান, মানে আড়ষ্ট বলা যায়, খুব শুরু হয়েছিল প্রারম্ভিক স্তর। তারপরেই কিন্তু মানুষ কি করেছে, সেই জ্ঞানটাকে আস্তে আস্তে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এইটাকে বিজ্ঞানের রূপ দিয়েছে। তেমনভাবে অগস্ট কোত বলতে চাচ্ছেন, আমাদের সমাজে মানব যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়েই কিন্তু কী হবে, একটি বিজ্ঞান সৃষ্টি হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার নাম দিয়েছেন তিনি কি, সমাজবিজ্ঞান। দেখো, বিজ্ঞানের এই উচ্চক্রমটাকে অগস্ট কোত কীভাবে ভাগ করেছেন, কয়েকটি স্তর বুঝিয়েছে। আমি এখান থেকে বলি, দেখো এখান থেকে শুরু হবে, ম্যাথমেটিক্স থেকেই শুরু হবে কিন্তু, অর্থাৎ গণিত থেকে শুরু হবে। অ্যাস্ট্রোনমি, এটা হচ্ছে যন্ত্রবিজ্ঞান, এই ম্যাথমেটিক্স থেকেই হচ্ছে অ্যাস্ট্রোনমি, তারপর হচ্ছে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে যে সোশ্যোলজি। অর্থাৎ দেখো প্রত্যেকটা এখান থেকেই যাবে, এই দিকে যাবে। বিজ্ঞানের উচ্চক্রমকে এইভাবেই তিনি ব্যাখ্যা করেছেন যে গণিত থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সমাজবিজ্ঞানে যে কিন্তু এই বিজ্ঞানটা পরিপূর্ণ বিজ্ঞান হচ্ছে। অর্থাৎ অগস্ট কোত বলতে চাচ্ছেন, কোনো কিছুকেই আমরা কাল্পনিক না ভেবে প্রত্যেকটা বিষয়কে আমরা যুক্তি দিয়েই বুঝবো। অর্থাৎ যুক্তির মধ্য দিয়ে, বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে, পর্যবেক্ষণের মধ্য দিয়ে জ্ঞানের প্রয়োজন আছে, সেই জ্ঞানের মধ্য দিয়েই কিন্তু অগস্ট কোত কি দিয়েছিলেন, দৃষ্টবাদ সৃষ্টি করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অগস্ট কোত পর্ব 1 সম্পর্কে জেনেছি, অগস্ট কোতেরই আজকে আমরা জানলাম অগস্ট কোত পর্ব 2 আলোচনা করলাম। অগস্ট কোত আলোচনা এখানে শেষ। এছাড়া যদি আরও তোমাদের কোনো ব্যক্তিগত বা তোমাদের কোনো প্রশ্ন থাকে পড়াশোনা বিষয়ে, অবশ্যই আমার কাছে প্রশ্ন করবে এই ফোন নম্বরে 01741603360। এছাড়াও ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।